আসসালামু আলাইকুম। সম্মানে মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। সেকেন্ড রিপাবলিক নিয়ে একটা জ্বালাপোড়া শুরু হয়েছে। জ্বালাপোড়াটা কেমন? সেকেন্ড রিপাবলিক নাকি বুঝেই না, যারা বলছে তারাও নাকি না বুঝে বলছে। সেকেন্ড রিপাবলিকের ঘটনা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে একটা কমন ঘটনা। এখন বাংলাদেশের জন্য এটা নাকি আতঙ্ক। কোথা থেকে উদ্ভট এক কথাবার্তা তারা নিয়ে আসছে, তারা না বুঝেই বলছে। সেকেন্ড রিপাবলিক যারা দাবি করে তারা বলে বুঝে না। সেকেন্ড রিপাবলিকের বিষয়টা যদি এইভাবে বুঝেন একেবারে সহজভাবে, যে সেকেন্ড রিপাবলিক মানে হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সমস্ত কাঠামোকে বাদ দিয়ে কিংবা সেইটাকে সংস্কার করে সেটার সাথে নতুন কিছু যোগ করে সিস্টেমটাকে নতুনভাবে চালু করা, পুরো সিস্টেমটাকে, সেটা কনস্টিটিউশন থেকে শুরু করে বিচার বিভাগ বলেন, প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামোকে নতুনভাবে আপনার লেখা এবং সেটা যাত্রাটা শুরু করা। এইটার মানে হচ্ছে সেকেন্ড রিপাবলিক। আমি একেবারে সহজভাবে যদি বুঝে থাকি, ওই সাংবিধানিক ভাষায় আমি আসলে বলতেও পারতেছি না, তো যার জন্য আমি সহজভাবে যেটা বুঝি যে এটা হচ্ছে সংবিধান সংস্কার অথবা পুনর্লিখন যাই হোক, এবং রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত সচিবালয় টচিবালয় সমস্ত কিছু মন্ত্রী পরিষদ এই সমস্ত কাঠামোর একটা নতুনভাবে এটাকে লেখা এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, এটাই হচ্ছে সেকেন্ড রিপাবলিক। তো এখন এখানে কথা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিকের কারণে সংবিধান বাতিল হয়ে যাবে। ওই সংবিধান বাদ দেওয়া নিয়ে এর আগে অনেক মায়া কান্না টান্না হয়েছে। তা সেকেন্ড রিপাবলিকে কিন্তু এই সংবিধান বাতিলের একটা প্রসঙ্গ চলে আসে। বাতিল অথবা ধরেন যে সেটাকে পুরনো সংবিধানের কিছু অংশ সেটার সাথে নতুন যোগ করে একটা নতুন সংবিধান লেখা। এটাই তো, তাই সেটার জন্য মনে করেন যে অনেক মায়া কান্না টান্না হয়েছে। আচ্ছা, ৭২-এর সংবিধান বাদ দিলে নাকি আপনার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। তা ৭২-এর সংবিধান কি তাহলে ৭১-এর সিম্বল? ৭১ মানে কি ৭২-এর সংবিধান? এটা কিভাবে সম্ভব? সিম্বল কিভাবে একটা সংবিধান হয়? একটা সংবিধান তো একটা আইন, একটা বিধিবিধান, রাষ্ট্রের একটা, অর্থাৎ রাষ্ট্রটা এই এই নিয়মের এই ভাষার মধ্য দিয়ে আসলে রাষ্ট্রের সমস্ত আইন টাইন চলে, দেশটা চলে, দেশের কাঠামো চলে। তাহলে সেটা কিভাবে একটা যুদ্ধের কিংবা একটা অস্তিত্বের সিম্বল কিভাবে হয়? আমি তো এটাই বুঝি না। অস্তিত্বের সিম্বল যদি হতে হয় কিংবা ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধের যে সিম্বল যেটা যদি হতে হয়, তাহলে ৭১-এর সিম্বল কারা? ৭১-এর সিম্বল হচ্ছে যারা শহীদ হয়েছে, তারা, যারা ৭১ সালে সেই ৩০ লক্ষ বলি আর ৩০,০০০ বলি, তারা হচ্ছে ৭১-এর সিম্বল। এবং এর সাথে এটার দালিলিক সিম্বল যদি বিবেচনা করা হয়, দালিলিক সিম্বল যদি দাবি করা হয়, তাহলে সেটা হবে যে সেই ৭১ সালের যে ঘোষণাপত্র, সেই স্বাধীনতার যুদ্ধের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটা হতে পারে সিম্বল। একটা সংবিধান কীভাবে সিম্বল হয় আমি তো বুঝি না, আমার মাথায় ঢোকে না যে আসলে সংবিধান নতুনভাবে লিখলে কিংবা সেটা সংস্কার করে একটা নতুন সংবিধান প্রণয়ন করলে সেটা নাকি ৭১-কে অস্বীকার করা হয়। ওই একদল মনে করেন যে একদল ৭১-রে তার বাপদাদার সম্পদ বানাইছে, আর একদল মনে করেন যে সংবিধানটা তারা সিম্বল হিসাবে বানাইয়া এখন প্রচার করতেছে, এখন সেটার জন্য আবার মায়া কান্নাও করতেছে। এটা নাটক হইতেছে, একটা নাটক, সেলফ নাটক। তার কারণ হচ্ছে কি, আমরা আসলে বাস্তবতাকে যতক্ষণে বুঝতে না পারবে ততক্ষণে আসলে এই দ্বন্দ্ব কাটবে না। এবং সেই সংবিধান তারা রাখার জন্য আমি যতটুকু একেবারে সহজভাবে বুঝি সেটা হচ্ছে যে সে ৭২-এর সংবিধান কিন্তু সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, ৭১-এর যেই আকাঙ্ক্ষা নিয়ে ঠিক এই ২৪-এর মতোই, ২৪টা যেমন অভ্যন্তরীণ হয়েছে, সেটা একটা অন্য একটা রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করার জন্য ৭১ হয়েছে। স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের জন্য সেই ৭১ হয়েছে। সেখানেও কিন্তু বাক স্বাধীনতা ছিল না, সেখানে মানুষের মৌলিক অধিকার ছিল না। তো সেই বিষয়গুলো যেহেতু ওই সংবিধান আসলে ধারণ করে না, তাহলে সেই সংবিধান কিভাবে ৭১-এর সিম্বল হয় আমি বুঝি না। এটা রাখলেই বা কি, না রাখলেই বা কি, এটা না রাখলে বরং ভালো। কেন ভালো? যেহেতু এই ৫৩ বছরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ৫৩ বছরে ঘটে নাই।
তো সেই হিসাবে সে তো তার জন্য এই সংবিধান দায়ী আছে। যেমন ব্যক্তির দায় আছে, রাজনৈতিক দলের দায় আছে, তেমন এই সংবিধানের দায়ও আছে। তো সেই জায়গা থেকে এই সংবিধান পরিবর্তন যদি মানুষের জন্য হয়, মানুষের কল্যাণের জন্য, সে মানুষের যে একটা নাগরিকের যে মৌলিক অধিকার, একটা রাষ্ট্রে যে তার একটা সাধারণ সিম্পল যে মৌলিক অধিকারটা, সেই অধিকারটা যখন এই সংবিধান দিতে পারে না, তাহলে সেই সংবিধানটা যদি নতুনভাবে হয়, আর সেই সংবিধান যদি মানুষের জন্যই হয়, জনগণের জন্যই যদি হয়, তাহলে সেই সংবিধান পরিবর্তন করতেই বা সমস্যা কোথায়? সমস্যাটা ওই জায়গায় না, সমস্যাটা হলো আমাদের মনস্তত্ত্বে, সমস্যাটা হলো আমাদের মাইন্ডে, যে আমাদেরকে ক্ষমতায় গিয়ে আমাদেরকে যেন তেন করে আমাদের ক্ষমতার একটা দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করা, ক্ষমতা দখল, জাস্ট জনগণের জন্য ক্ষমতা না, নিজের জন্য ক্ষমতা দখল করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যখনই মনে করেন যে এই সমস্ত ব্যাপারে আসলে বাধা দেওয়া হয় কিংবা অপারগতা প্রকাশ করা হয়, দ্বিমত পোষণ করা হয়, এর মানে পরিষ্কার যে এইটাকে আমরা আসলে ওই ক্ষমতার বাইরে আমরা কিছু ভাবতে পারতেছি না, যে আর এই সংবিধানটা যদি নতুনভাবে কিছু করা হয় তাহলে বোধহয় আমাদের ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করা গেল না, আমরা বোধহয় দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে পারবো না। এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকেই আসলে এই সংবিধান সংস্কার বাদ দেওয়া যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না, এই সমস্ত ভণ্ডামি রাজনীতি, এগুলো আসলে বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না। মানুষ এখন প্রত্যেকটা, আপনি যদি দেখেন বর্তমানে সংবিধান বলেন, রাষ্ট্রের সংস্কার বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, এগুলো নিয়ে মনে করেন যে রিক্সাওয়ালা থেকে শুরু করে চার দোকানে মনে করেন যে এগুলো নিয়ে আলোচনা হয়। তো ওই চার দোকানদারও এখন জানে যে সংবিধান আসলেই পরিবর্তন করা দরকার, সংবিধানের সমস্যা আছে, যেই সমস্যা নিয়ে আমরা 16-17 বছর ধরে বিশেষ করে এই ব্যাপারে মানুষ ব্যাপক আকারে মানুষ সচেতন হয়েছে। এবং সর্বশেষ এই 24শে জুলাইয়ে মানুষ একেবারে পরিষ্কার, মানুষ এখন শিখে গেছে, বুঝে গেছে যে এই বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান আছে, বিদ্যমান কাঠামো আছে, এই কাঠামো দিয়ে আসলে একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করা কোনোভাবে সম্ভব না। তো সেই জায়গা থেকে এখন এই যে সেকেন্ড রিপাবলিক বললেই মনে করেন যে এখন আবার মনে করেন তাদের মাথা ঘুরানি শুরু উঠে গেছে, তারা সেকেন্ড রিপাবলিক বুঝে না, এই করে না সেই করে না, তো বুঝে না। যারা বিভিন্ন রাষ্ট্রে যে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, 5 রিপাবলিক পর্যন্ত চলতেছে, তো তারা কি না বুঝে করছে? বুঝি না কিছু। যাই হোক, এই সমস্ত বাদ দিয়ে আসলে ওই একটা জায়গায় আসেন, একটা জায়গায় অবশ্যই আসতে হবে। যদি না আসেন, কোনো মতে হেন তেন করে যদি নির্বাচন হয়, তারপর আপনাদের বিরুদ্ধেও আবার অভ্যুত্থান করবে। মনে রেখে, ইনকিলাব জিন্দাবাদ।